আজকের গল্প পাঠের আসরে আপনাকে স্বাগতম। আপনারা শুনছেন গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা উপন্যাস আমার দুঃখ ভারাক্রান্ত বেশ্যাদের স্মৃতিকথা। আজকে উপন্যাসটি তৃতীয় পর্ব। মেয়েটিকে কি নামে ডাকব? বেশ্যাখানার মালিক সর্দারনি ওর নামটা কিন্তু বলেনি, বারবার কেবল বাচ্চা মেয়ে করছিল। আমি ভাবছিলাম ওকে কোনো একটা নাম দেব, নয়না বা ওই জাতীয় কিছু। এমনিতেই রোসা কাবারকাস ওদের প্রত্যেককে এক একটা আলাদা নামে ডাকত, আবার খদ্দের বুঝে নামটা বদলে ফেলত। আমি একটু ভাবার চেষ্টা করলাম ওদের এক একজনের নাম কি হতে পারে, আর কেন যেন প্রথম থেকেই মনে হচ্ছিল ওই বাচ্চা মেয়েটির নাম একটা বড় কিছু হবে, ফিরুমেনা, সাতুর্নিনা কিংবা নিকোলাসা জাতীয় কিছু একটা। ঠিক এরকম যখন ভাবছিলাম তখন দেখি মেয়েটি খাটে একটু আধপাশ হয়ে আমার দিকে পেছন ফিরে শুলো, এবং দেখে মনে হলো শরীরের গড়নের সমস্ত রক্ত বুঝি ছলাৎ ছলাৎ করে বের হওয়ার জোগাড়। আমার তো প্রায় ভিড়মি খাওয়ার অবস্থা। দেখলাম বিছানার চাদর তার ঘামে জবজবে হয়ে আছে। রোসা কাবারকাস মেয়েটির ব্যাপারে আমাকে একটু সতর্ক করে বলে দিয়েছিল যেন আমি একটু সাবধানে সবকিছু করি। আর মেয়েটির জন্য প্রথমবার কিনা ওর ভয় ভয় তো করবেই। এছাড়া কাজটার গুরুত্ব বুঝেও মেয়েটি ভয় পেয়েছিল, আর তার উপর টোটকা ওষুধের প্রভাব তো ছিলই। ওই টোটকার চোটে মেয়েটি এমন একটা প্রশান্তি নিয়ে ঘুমিয়েছিল যে ওকে ঘুম থেকে জাগিয়ে তোলাটা ঠিক হতো না, আর তুললেও খুব আদর করে নিচু স্বরে ডাক দিয়ে। তোয়ালে দিয়ে একটু একটু করে ওর শরীর থেকে ঘাম মুছছিলাম, আর ওর কানে ফিসফিসিয়ে দেলগাদিনার গান গাইছিলাম। রাজার ছোট কন্যা দেলগাদিনা, বাবার আদরের সোনামণি। আমি মেয়েটির শরীর থেকে ঘাম মুছে দিচ্ছিলাম, আর ও আমার গানের সঙ্গে তাল মিলিয়ে ঘামে ভেজা ওর শরীরের বিভিন্ন পাশ আমাকে দেখাচ্ছিল ঘুমিয়ে ঘুমিয়ে। দেলগাদিনা, আমার দেলগাদিনা, তুমি হবে প্রেমের পোশাক। বলে বোঝানো যাবে না এরকম এক আনন্দের আতিশয্যে আমি ডুবেছিলাম। কেননা ওর এক পাশ থেকে ঘাম মুছতে না মুছতেই অন্য পাশে একটু করে আবার ঘাম দেওয়া শুরু করলো, আর আমার গান তো আর থামেই না। ও যাতে ভালো করে শোনে এভাবে গাইলাম, ওঠো দেলগাদিনা, উঠে পড়ে নাও তোমার সিল্কের শার্ট। শেষে যখন রাজার চাকর ভৃত্যরা দেখল রাজকুমারী ঘেমে অস্থির তার বিছানায়, আমার তখন মনে হলো মেয়েটি বোধহয় তার নামটি শোনার জন্য বিছানা ছেড়ে উঠতে চাইছে শেষ পর্যন্ত। এভাবে মেয়েটির নাম হয়ে গেল দেলগাদিনা। অসংখ্য চুমুর দাগলা পরনের আন্ডারওয়ারটি সহ গিয়ে বিছানায় উঠলাম মেয়েটির পাশে। প্রায় ভোর 5টা পর্যন্ত ঘুমালাম মেয়েটির শান্ত ভঙ্গির শ্বাস প্রশ্বাসের ধীর লয়ের সঙ্গে। মুখ হাত না ধুয়েই ঝটপট কাপড় পরে ফেললাম, আর তখনই বাথরুমের আয়নায় দেখলাম লিপস্টিক দিয়ে লেখা, বাঘকে শিকারের জন্য দূরে যেতে হয় না। আগের দিন লেখাটা কিন্তু ছিল না, আর আমি চলে যাওয়ার পর কেউ যে ওই ঘরে ঢুকিনি সেটিও জানতাম। সাক্ষাৎ শয়তানের কাজ ওটা। দরজার কাছে পৌঁছাতে না পৌঁছাতেই একটা প্রচণ্ড শব্দ করে বিজলি চমকালো, আর ঝড়ের পূর্বাভাস দিয়ে সোদা মাটির গন্ধে ঘরটা ভরে উঠল। ওখান থেকে আলোয় আলোয় বেরিয়ে পড়ার সময় পেলাম না। রাস্তায় বেরিয়ে ট্যাক্সি ধরার আগেই হুলস্থুল বৃষ্টি শুরু হলো। যেরকম বৃষ্টি প্রতি বছর মে থেকে অক্টোবর মাস পর্যন্ত গোটা শহরকে লণ্ডভণ্ড করে দেয়। তপ্ত বালুর রাস্তাগুলো যেগুলো নদীর দিকে গেছে সেগুলোই পানি উঠে একেবারে ভরাডুবি অবস্থা হয়। 3 মাস খরা থাকার পর ওই আজব সেপ্টেম্বরে বৃষ্টির বাহানা দেখে মনে হলো কপাল খুলে গেছে। বাসার দরজা খুলে ঢোকার সঙ্গে সঙ্গেই শারীরিকভাবে অনুভব করলাম বাসায় আমি একা নই। বিড়ালটার ডোরাকাটা দাগ দেখলাম সোফা ছেড়ে লাফিয়ে ব্যালকনিতে লুকিয়ে গেল। বিড়ালটার খাওয়ার প্লেটে দেখলাম কিছু খাওয়ার উচ্ছিষ্ট, যেটা আমার দেওয়া নয়। জায়গায় জায়গায় ফেলে রাখা তার দুর্গন্ধযুক্ত মুত আর গরম গুয়ের যন্ত্রণায় গোটা ঘরে থাকা দেয়। যেভাবে একদিন লাতিন শিখেছিলাম সেই রকম কঠিন অধ্যবসায়ে
বেড়াল বিষয়ক পড়াশোনা করলাম। ম্যানুয়াল বইয়ে লেখা আছে, বেড়াল মাটিতে গর্ত করে তার গু পুঁতে রাখে, আর যেসব বাড়িতে মাটি নেই, যেমন আমারটা, সেখানে গাছের টবের মাটিতে সে কাজটা করে, কিংবা ওই জাতীয় অন্য কোনো গর্তে। সবচেয়ে ভালো হয় একেবারে প্রথম দিন থেকে কোনো বাক্সে একটু বালু ভর্তি করে অভ্যাসটা ওদের দিয়ে করাতে পারলে। অগত্যা তাই করলাম। আরও লেখা আছে, নতুন কোনো বাড়িতে গিয়েই তারা জায়গায় জায়গায় বাড়ির সব কোণায় মুতে দেয়, নিজেদের একটা অধিকার প্রতিষ্ঠা করার খাতিরে। তাহলে তো ব্যাপারটা সেরকমই দাঁড়াচ্ছে, কিন্তু এর প্রতিকারের ব্যাপারটা ম্যানুয়াল বইয়ে লেখা নেই। বিড়ালটা তার অভ্যাসবশত সবকিছুই করে যাচ্ছিল, আর আমি ক্রমেই পরিচিত হয়ে উঠছিলাম তার অভ্যাসগুলোর সঙ্গে। কিন্তু তার গোপন কোণা আর বিশ্রামের জায়গাগুলো দেখেও তার এই অদ্ভুত হাস্যকর খেলাগুলো ঠিক ধরতে পারলাম না। আমি চাইছিলাম ও একটা অভ্যাসের মধ্যে পড়ুক, নির্দিষ্ট সময় খাবে, চাতালে রাখা বালু দেওয়া বাক্সে হেগে আসবে, আমি ঘুমিয়ে থাকলে বিছানায় উঠবে না। আর বাড়িটা যে এমনিতেই ওর, এটার জন্য কোনো যুদ্ধ বিগ্রহের দরকার নেই। সে কথাটাও ওকে বোঝাতে পারলাম না কোনোভাবেই। কোনো উপায় না দেখে আমি হাল ছেড়ে দিলাম, ওর যেমন ইচ্ছা করুক, থাকুক। একে তো আকাশ ভাঙা বৃষ্টি, তার উপর ঘন কালো মেঘ, সেই সঙ্গে বাতাসের প্রচণ্ড বেগ, বাড়িঘর উড়িয়ে নিয়ে যাওয়ার দশা। পরপর অনেকগুলো হাঁচি দিলাম, মাথা ব্যথা শুরু হলো, আর সেই সঙ্গে গায়ে জ্বর। কিন্তু একটা প্রচণ্ড শক্তিতে মনোবল শক্ত করার চেষ্টা করলাম, যে কখনোই কোনোদিন কোনো রকম অসুখ বিসুখকে আমি প্রশ্রয় দেইনি। ফ্ল্যাটের মধ্যে কয়েকটা তামার পাত্র বসালাম, চুইয়ে চুইয়ে পড়া বৃষ্টির পানি জমানোর জন্য। আর এটা করতে গিয়ে বুঝলাম, গেল শীতের পর এরকম ফুটা আরো বেড়েছে বাড়ির সিলিংয়ে। পাঠাগারের ডান পাশের তক্তা ঘেঁষে দেখলাম পানিতে একেবারে সয়লাব অবস্থা। আমি চটজলদি করে লাতিন আর গ্রিক লেখকদের বইগুলো সরাতেই দেখি যে প্রায় 1 বালতি সমান পানি বেরিয়ে আসছে দেয়ালের একেবারে মাথায় এক ফাটা টিউব থেকে। কোনো রকমে কিছু বস্তা কাপড় দিয়ে সেটা ঢাকার ব্যবস্থা করে এই ফাঁকে বইগুলোকে সরানোর চেষ্টা করলাম। জলের তাণ্ডব আর বাতাসের গর্জন পার্কের দিকে আরো মাত্রা ছাড়িয়েছে। হঠাৎই অদ্ভুতুরে ঝড়ের বেগ আর অনবরত বিজলি চমকানোর কারণে বাতাসে কেমন একটা কড়া সালফারের গন্ধ ছড়ালো। বাতাসের ধাক্কায় জানালার কাঁচ সব ভেঙে খান খান, আর সাগরের প্রচণ্ড চেল চিৎকারে বাড়ির দরজার নাটবল্টু সব খুলে ফেলে ঘরের ভিতর ঢুকে হাজির। এরকম 10 মিনিট চলার পর একটু করে আকাশের মুখ পরিষ্কার হলো। একখানা জাঁকালো সূর্য আটকে পড়া আবর্জনায় ভরা রাস্তাগুলোকে আবার শুকনো করে তুলল এবং গরম পড়া শুরু করলো। ঝড় বৃষ্টি শেষ হওয়ার পরও আমার মনে হচ্ছিল যে ঘরে আমি একা নই। আমার কাছে ব্যাপারটার ব্যাখ্যা এরকম যে সত্য ঘটনা যেরকম আমরা ভুলে যাই, সেরকম একেবারে না ঘটা ঘটনাগুলো আমাদের স্মৃতিতে থেকে যেতে পারে, যেন ওগুলো ঘটেই ছিল। আমার মনে হচ্ছিল ঝড়ের আভাস পেয়ে হন্তদন্ত হয়ে ওভাবে ছুটে আসার পর থেকেই বাড়িতে আমি একা নই, আমার সঙ্গে আছে দেলগাদিনা। রাতে মনে হলো ও আমার খুব কাছে, এতটা কাছে যে মনে হচ্ছিল ওর শ্বাস প্রশ্বাসের হালকা সুর গায়ে এসে লাগছিল শোয়ার ঘরে, আর তার গালের স্পন্দন আমার বালিশে এসে পড়ছিল। এরকম ভাবতে ভাবতেই বুঝলাম আমরা এত অল্প সময়ে কত কিছু করতে পারতাম। আমার মনে আছে পাঠাগারের টুলের উপর উঠে ভেবেছিলাম যে মেয়েটি থাকলে এতক্ষণে হয়তো এখানে উঠে আসতো ফুলেল পোশাকে আমাকে সাহায্য করার জন্য, যাতে বইগুলো নষ্ট না হয়। মনে হলো ঘরের এ মাথা থেকে ও মাথায় ও বুঝি দৌড়াচ্ছে, ঝড়ের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত, আর একেবারে হাঁটু পর্যন্ত বৃষ্টির পানিতে ভিজে একাকার। পরের দিন সকালে ঘুম ভাঙার পর কিভাবে সকালের নাস্তা তৈরি করত মনে মনে সেটাও ভাবলাম। খাবারের টেবিল সাজাতো, আর আমি তখন ঘরের মেঝেগুলো মুছে পরিষ্কার করে রাখতাম, যাতে জলে ভেসে যাওয়া বাসাটা আবার উঠে দাঁড়াতে পারে। সকালের নাস্তা খাচ্ছি আমরা দুজন, আর তার ঘোর লাগা দৃষ্টি আমার চোখে। আমাকে এই বুড়ো বয়সে এসে চিনলে কেন? আমাদের আগে দেখা হলো না কেন?
ওকে সত্যি সত্যি বললাম, বয়সটা কত ব্যাপারটি তা নয়, বরং ওটা মনের ব্যাপার। এরপর থেকে আমার স্মৃতিতে ও এমন প্রবলভাবে বারবার আসতে লাগলো যে আমার সমস্ত চাওয়াতেই ও এসে হাজির হচ্ছিল। আমার খেয়াল খুশি মতো ওর চোখের রং বদলে ফেলছিলাম। ঘুম থেকে ওঠার সময় জলের রং, হেসে ওঠার সময় সিরাপের রং, আর রেগে গেলে আলোর রং। আমার রং তামাশা অনুযায়ী ওর বয়স আর অবস্থার পরিপ্রেক্ষিতে ওর পোশাক পাল্টে যেতে লাগলো। 20 বছরে সবে প্রেমে পড়েছে সেরকম, আবার 40 বছরের বেশ্যা সর্দারনির বেশে, 70 গিয়ে ব্যাবিলনের রানীর বেশে, আর শতবর্ষে গিয়ে একেবারে সন্ত। একসঙ্গে দুজনে গান গাইলাম পুচ্চিনির প্রেম গীত, আগুস্তিন লারার বোলেরো, কার্লোস গার্দেলোর ট্যাঙ্গো। আর এরকম ভাবতে ভাবতে আবারও এই উপলব্ধি এলো যে যারা গান গায় না তারা ঘুণাক্ষরেও কল্পনা করতে পারবে না যে গান গাওয়ার মধ্যে কি আনন্দ থাকতে পারে। আজ এটা খুব ভালো করেই জানি যে ওই দিন ওটা কোনো মায়াটায়ার ব্যাপার ছিল না, বরং সেটা ছিল 90 বছর বয়সে আমার জীবনের প্রথম প্রেমের অনেক অলৌকিক ঘটনার একটি। ঘরবাড়ি আবার যখন ঠিকঠাক হলো তখন রোসা কাপারকাসকে ফোন করলাম। হাই ঈশ্বর, আমি আবার ভাবলাম আপনি ডুইবা টুইবা গেলেন নাকি। সে বলল চেঁচিয়ে, ওই যে আবার ফিরে আইলেন মাইয়াটার লগে রাত কাটানোর লাইগা, কিন্তু আগের দিনের মতো হেই একই কারবার, ছুঁয়াও তো দেখলেন না ওরে। আমি তো আগা মাথা কিছুই বুঝলাম না। ভালো না লাগলে কোনোই অসুবিধা নাই কা, আপনার ভালো যে লাগবো এমন তো কোনো কথা নাই, কিন্তু বড় মানুষের মতো কাম তো করা লাগবো, আপনি তো বাচ্চা না। ওকে বোঝানোর চেষ্টা করতে গেলাম, কিন্তু সে কোনো রকম কথাবার্তা ছাড়াই বিষয় বদলে ফেলে বলল, আপনার জন্য খবর হইল আরেকটা মাইয়া পাইছি, ওইটার চাইতে একটু বড়, কিন্তু দেখতে সুন্দর, আর হেও কুমারী। মাইয়াটার বাবা ওরা একটা বাড়ির বদলে বিক্রি করতে চায়, কিন্তু কথাবার্তা বইলা দাম দস্তুর কমানো যাইব। আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে পড়ার দশা। কোনো কিছু না ভেবেই অনেকটা প্রতিবাদের সুরে বললাম, না, আমার ওই মেয়েটিকেই লাগবে, এবং বরাবরের মতোই না বললে চলবে না। কোনো রকম তর্ক বিতর্কের সুযোগ নেই, অভিযোগও চলবে না, আমার ওকেই চাই। ফোনের অপর প্রান্ত থেকে কোনো সাড়া পাওয়া গেল না কিছুক্ষণ। তারপরই সে বিনত কণ্ঠে এমনভাবে বলল যে মনে হলো নিজেকেই বলছে, ঠিক আছে, এইটারই বোধহয় ডাক্তার সাহেবরা কয় বুড়া বয়সের ভীমরতি। রাত 10টার সময় গেলাম পরিচিত একটা ট্যাক্সি চালককে নিয়ে, যাতে বেটা তার অদ্ভুত সুমতি গুণে আমাকে অবান্তর প্রশ্ন না করে। সঙ্গে করে একটা হাতে বহন করা যায় এমন ভেন্টিলেটর নিয়ে গিয়েছিলাম, আর ছিল ওরলান্দো রিবেলার আঁকা একটা ক্যানভাস, খুব পছন্দের শিল্পীর আঁকা, যার ছদ্মনাম ফিগুরিতা। আর ছবিটা দেয়ালে টাঙানোর জন্য নিয়েছিলাম একটা হাতুড়ি ও পেরেক। যাওয়ার পথে একটু থেমে টুথব্রাশ, টুথপেস্ট, সুগন্ধি সাবান, আগুয়াদে ফ্লোরিদা পারফিউম আর যষ্টি মধু কিনলাম। একটা ভালো ফুলদানি আর এক গোছা হলদে গোলাপ নিয়ে যেতে চাইলাম বাজে কাগজের ফুলের বদলে ওগুলোকে রাখার জন্য, কিন্তু একটা দোকানও খোলা পেলাম না। আর তাই কার বাড়ির বাগান থেকে সদ্য ফোটা এক গোছা স্টার ফুল চুরি করতে হলো আমাকে। বেশ্যালয়ের মালিক সর্দারনির নির্দেশ মতো পেছনের রাস্তা দিয়ে ঢুকলাম, একুয়াডাক্টের পাশ দিয়ে, যাতে বাগানের দরজা দিয়ে ঢোকার সময় কেউ আমাকে না দেখে। ট্যাক্সি চালক আমাকে সাবধান করে দিয়ে বলল, গুণীজন, সাবধানে থাকবেন, এ বাড়িতে কিন্তু খুনাখুনি হয়। ওকে উত্তরে বললাম, প্রেমের জন্য খুন হতে আপত্তি নেই। উঠোনে রাজ্যের অন্ধকার, কিন্তু জানালাগুলোই আলো ছিল, ছিল কিছু মানুষের ছায়া, আর 6টি ঘর থেকে বিচিত্র সব সঙ্গীতের সুর ভেসে আসছিল। আমার ভাড়া করা ঘরটিতে বেশ জোরে যেটা বাজছিল সেটা শুনে আমি বুঝলাম যে ওটা আমেরিকার টেনর দোন পেদ্রো বার্গাসের উদাত্ত কণ্ঠে গাওয়া মিগেল মাতামোরাসের একটি বোলেরো। মনে হলো মরে যাচ্ছি। অস্থির চিত্তে শ্বাস নিতে নিতে দরজা ধাক্কা দিলাম, এবং আমার স্মৃতিতে ঠিক যেমনটা দেখেছি, যেভাবে আমি ভেবেছি, ঠিক সেরকম ভাবে বিছানায় ল্যাংটা হয়ে
অদ্ভুত এক স্বর্গীয় প্রশান্তি নিয়ে ফুসফুসের কাছে হাত রেখে ঘুমিয়ে আছে দেলগাদিনা। শুতে যাওয়ার আগে ড্রেসিং টেবিলটাকে একটু গোছগাছ করে রাখলাম। পুরনো জং ধরা ভেন্টিলেটরটির জায়গায় নতুন ভেন্টিলেটরটি বসালাম, আর ছবিটা দেয়ালে এমনভাবে টাঙালাম যাতে ও শুয়ে শুয়ে বিছানা থেকে দেখতে পারে। ওর পাশে গিয়ে শুলাম, আর একটু একটু করে নতুনভাবে ওকে দেখলাম। এত চেনা সবকিছু, তারপরও আরে, ওই তো আমার বাড়িতে গেল। সেই একই হাত যেগুলো অন্ধকারে আমাকে ছুঁয়ে চিনেছিল, সেই একই পা যেগুলো এত সতর্কিতে পা ফেলেছিল যে আমি বিড়ালের পা ভেবে ভুল করেছিলাম। আমার বিছানার চাদরের গায়ে লেপ্টে থাকা সেই একই ঘামের গন্ধ, সেই আঙুলের ডগায় পড়ে থাকা ছাঁচের ধাতব নল। অবিশ্বাস্য, ও আমার চোখের সামনে, রক্ত মাংসের ওকে দেখতে পারি, ছুঁতে পারি। কি আশ্চর্য! আমার মনে হলো আমার স্মৃতিতেই ও বুঝি আরো বেশি জ্যান্ত, আরো বেশি বাস্তব। সামনে দেখো, ওখানে দেয়ালে একটা ছবি ঝুলছে, ওকে বললাম। ওটা এঁকেছিলেন ফিগুরিতা, যাকে আমরা প্রচন্ড ভালোবাসি। বেশ্যালয়ের নর্তক হিসেবে তার জুড়ি মেলা ভার। আর তার হৃদয়টা এতই বড় ছিল যে ওই বিশাল হৃদয়ের ভালো মানুষটা খুদ শয়তানের জন্য কষ্ট পেত। বিশাল জাহাজের পলিশের রং দিয়ে আঁকা এর ক্যানভাস জোগাড় হয়েছিল সান্তা মার্তার সিয়েরা নেভাদা পাহাড়ে, বিধ্বস্ত এক উড়োজাহাজের ঝলসানো শরীর থেকে। আর যে ব্রাশ দিয়ে এটা তিনি এঁকেছিলেন, সেটা তিনি নিজেই তৈরি করেছিলেন তার কুকুরের চুল থেকে। আর ছবিতে যে মহিলাকে দেখা যাচ্ছে, তিনি ছিলেন এক সন্ন্যাসিনী, যাকে তার কনভেন্ট থেকে অপহরণ করা হয়েছিল। এই সন্ন্যাসিনীকেই এই শিল্পী বিয়ে করেছিলেন। এই এখানে রাখলাম, যাতে ঘুম থেকে উঠেই তোমার প্রথমে এটা চোখে পড়ে। রাত 1টার সময় যখন বাতি নেভালাম, তখনও সে একইভাবে শুয়ে, আর ওর শ্বাস প্রশ্বাস এতটাই ধীর লয়ে চলছিল যে হাত দিয়ে ওকে ধরে দেখলাম জীবিত আছে কিনা। ওর ধমনী, শিরা উপশিরা দিয়ে রক্ত এমনভাবে চলাফেরা করছিল যেন এক প্রবহমান সঙ্গীত। আর রক্তের প্রবাহ ডালপালা মেলছিল ওর শরীরের একেবারে নির্জন অংশ পর্যন্ত, এবং আবার ফিরেও আসছিল ফুসফুসে, প্রেমে পরিশুদ্ধ হয়ে। ভোরবেলা বের হয়ে আসার আগে একটা কাগজে ওর হাতের রেখাগুলো এঁকে নিলাম, আর ওটা দিলাম দিবা সাহিবের কাছে ওর আত্মাটা পড়বার জন্য। এমনটা জানলাম, মেয়েটি এমন ধরনের যে ও নিজে যেটা ভাবে বা মনে করে শুধু সেটাই বলে। গতরখাটা কায়িক শ্রমের জন্য উপযুক্ত। ওর সঙ্গে এমন কারো যোগাযোগ ছিল যে মারা গেছে এবং যার কাছ থেকে সে সাহায্য চায়। কিন্তু মেয়েটি ভুল করছে, ওর হাতের নাগালেই আছে ও যেটা চাইছে। ওর সঙ্গে কারো সম্পর্ক নেই, কিন্তু মেয়েটি একদিন বিয়ে থা করবে এবং বুড়ো বয়সে মারা যাবে। এখন গায়ের রং ময়লা, এরকম লোকের সঙ্গে আছে, কিন্তু লোকটা তার জীবনসঙ্গী হবে না। মেয়েটির 8টা সন্তান হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত বোধহয় 3টা নিয়েই সন্তুষ্ট থাকবে সে। 35 বছর বয়সে যদি সে শুধু মনের কথা না শুনে হৃদয়ের শাসনে চলে, তাহলে অনেক অর্থের মালিক হবে এবং 40 বছর বয়সে গিয়ে উত্তরাধিকার সূত্রে অনেক কিছু পাবে। অনেক ঘোরাঘুরি আছে জীবনে। ওর জীবনে দুবার ভাগ্য ফিরবে এবং নিজের নিয়তিটাকে ঠিক করার কাজটা তার। মেয়েটি এমনিতে খুব খেয়ালি স্বভাবের, এটা ওটা অনেক কিছু করতে চায়, কিন্তু হৃদয়ের কথা না শুনলে ভুল করবে। ভালোবাসার কষ্টে জ্বলে পুড়ে আমি ক্ষতিগ্রস্ত বাড়িটা মেরামত করা ছাড়াও অনেকদিন ধরে আর্থিক অনটন সহ নানা অজুহাতে জমে থাকা এটা ওটা নানা কাজ সারলাম। কোনটার পর কোনটা পড়েছিলাম সে তালিকা মিলিয়ে একটার পর একটা বই দিয়ে পাঠাগারটা নতুন করে গোছালাম। ঐতিহাসিক স্মারক পিয়ানোটা জলাঞ্জলি দিলাম। 100টার বেশি শাস্ত্রীয় সঙ্গীতের রোল সহ, এবং আমার কাছে যেটা ছিল সেটার চেয়েও ভালো দেখে একটা পুরনো রেকর্ড প্লেয়ার কিনলাম, আর সঙ্গে অতি বিশ্বস্ত লাউড স্পিকার, যেটার কারণে বাড়িটার চৌহদ্দি বেড়ে গেল। প্রায় ধ্বংসের কাছাকাছি পৌঁছে গিয়েও এত বয়সে বেঁচে থাকার অলৌকিকত্বটা আমাকে রক্ষা করল। ছাইভস্য অবস্থা থেকে বাড়িটা আবার উঠে দাঁড়ালো।
আর আমি দেলগাদিনার প্রেমে এতটাই হাবুডুবু খেতে লাগলাম যে রকমটা আমার জীবনে এর আগে কোনো দিনই ঘটেনি। ওর কারণেই প্রথমবারের মতো আমি আমার স্বাভাবিক সত্তা নিয়ে নিজের মুখোমুখি হলাম। যদিও ওদিকে আমার বয়স 90 গিয়ে ঠেকেছে, আর এর পেছনে কারণ বলতে সেই আবিষ্কার করলাম প্রতিটি জিনিসকে ঘিরে আমার আচ্ছন্নতা, ঠিক সময়ে ঠিক জিনিসটা, প্রতিটি শব্দের জন্য সঠিক শৈলীটা যৌক্তিক মনের উপযুক্ত ফল নয়, বরং উল্টোটা। আমার স্বভাব প্রকৃতির অস্বাভাবিকতাকে ঢেকে রাখার জন্য ভান মেশানো একটা পদ্ধতিগত নিজস্ব উপায়। দেখলাম যে আসলে আমি স্বভাবের দিক থেকে ঠিক শৃঙ্খলাবদ্ধ লোক নই, বরং আমার যাবতীয় গাফিলতির বিপরীতে এক জাতীয় প্রতিক্রিয়ার বশে আমি নানা কিছু করি। এই যে আমাকে দেখে লোকে মনে করে আমি বেশ দয়ালু গোছের, আসলে আমি তো আমার হীনমন্যতাকে ঢেকে রাখি। আমার মন মানসিকতা খারাপ বিধায় লোকে ভাবে আমি বিচক্ষণ। আমার অবদমিত ক্রোধের কাছে মাথা না নোয়ানোর জন্যই আমি এরকম বন্ধুপ্রতিম, সময়ানুবর্তী দেখাই। কিন্তু আসলে আমি অন্য মানুষের সময়ের ব্যাপারে থোড়াই চিন্তা করি। সবশেষে আবিষ্কার করলাম যে আসলে প্রেম আত্মার কোনো ব্যাপার নয়, বরং এটা হলো রাশির ঘোরফের। কেমন যেন একটু বদলে গেলাম। আবার ঘরে ফিরে ধ্রুপদী সাহিত্যের বইগুলো পড়ার চেষ্টা করলাম, যেগুলোর সঙ্গে সেই ছেলেবেলায় প্রথম পরিচয় ঘটেছিল, কিন্তু পড়তে পারলাম না। রোমান্টিক বইগুলোর মধ্যে একসময় রীতিমতো ডুবে থাকতাম, কিন্তু মায়ের কাছে কঠিন বকাঝকা খাওয়ার পর ওগুলো পড়া বাদ দিলাম। আর ওগুলো পড়তে পড়তেই চেতনায় এই বোধ জাগ্রত হয়েছিল যে প্রেমে মিলন নয়, বরং বিরহেই সুখ। আর সেই বিরহের প্রেমই দুর্মরভাবে তাড়িত করেছে জগতের সবাইকে বারবার। পছন্দের গানগুলো শোনার চেষ্টা করলাম, কিন্তু কাজ হলো না। নিজেকে কেমন একটু নিস্তেজ আর বুড়ো বুড়ো লাগলো। কোনো একটা কিছু করে নিজেকে আনন্দ দেওয়া যায় কিনা সেই চেষ্টা করতে লাগলাম। নিজেকে নিজে প্রশ্ন করলাম, এই বিরামহীন মাথাঘোরা মার্কা অবস্থায় নিজেকে যে ঠেলে দিলাম, এখন এর প্রতিকার কি? খামখেয়ালি মেঘের রাজ্যে ভাসতে থাকলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে নিজে কথা বললাম, মিছে এই আশায়, যদি জানা যায় আমি কে, আমি যে কি করছিলাম আর কেনই বা করছিলাম, আর আমিই বা কে। সবকিছু কেমন তালগোল পাকিয়ে এমন একটা অবস্থা, মনে হলো ছাত্রজীবনে যেরকম একবার মিছিল করেছিলাম ইট পাথর বোতল নিয়ে, সেরকম মিছিলের সামনের সারিতে যাতে না যেতে হয় তার জন্য কি প্রচণ্ড চেষ্টায় কোনো রকমে আমার সামনে একটা সাইনবোর্ড তুলে ধরে নিজের এই সত্যটা প্রতিপন্ন করেছিলাম সেদিন, আমি প্রেমের কাঙাল। দেলগাদিনা ঘুমিয়ে আছে। এ দৃশ্যটা মন থেকে কিছুতেই সরাতে পারছিলাম না। এদিকে আমার রবিবাসরীয় কলামের ভাবসাব বদলে ফেললাম কোনো রকম খেদ ছাড়াই। বিষয়বস্তু যাই হোক, যা কিছু লিখলাম সবই তার জন্য। লিখতে লিখতে তার জন্য হাসলাম, কাঁদলাম। প্রতিটি শব্দে আমার জীবন ভেসে যাচ্ছিল। ব্যক্তিগত কলাম যেরকম লেখা হয় সেই চিরাচরিত ঢঙে না গিয়ে আমার কলামের লেখাগুলো হয়ে গেল এক একটা প্রেমপত্র। সবাই যাতে ভাবে যে আরে, এ তো আমার কাহিনী। পত্রিকা অফিসে প্রস্তাব করলাম, লিনোটাইপে অক্ষর না সাজিয়ে ফ্লোরেন্সীয় রীতিতে আমি যেভাবে হাতে লিখি সেভাবে লেখা ছাপানোর জন্য। প্রধান সম্পাদক বলার অপেক্ষা রাখে না, ভাবলেন যে এ আমার আরেক বুড়ো বয়সের ভীমরতি। কিন্তু ব্যবস্থাপনা সম্পাদক তাকে আশ্বস্ত করলেন এমন এক প্রবাদ বাক্যে যা এখনো প্রচলিত, ভুল করো না, শান্তিপ্রিয় পাগলেরা কিন্তু ভবিষ্যতের দিকদর্শী। পাঠকেরা কিন্তু তাৎক্ষণিক উৎসাহব্যঞ্জক প্রতিক্রিয়া জানাতে ভুল করল না। ভালোবাসায় আপ্লুত অসংখ্য চিঠি আসতে লাগলো পাঠকদের কাছ থেকে। রেডিওর খবরে আশপাশের নানা সমস্যার কথার পাশাপাশি আমার কলামের কিছু কিছু পাঠ শোনানো হলো। লেখার প্রতিলিপি বা কার্বন কপি তৈরি হয়ে বেআইনি সিগারেটের মতো সানগ্লাস সড়কের কোনায় কোনায় বিক্রি হতে লাগলো। একেবারে শুরু থেকেই কলামগুলোই এটা স্পষ্ট ছিল যে আমি নিজের কথা বলার জন্য ব্যাকুল হয়ে আছি, কিন্তু আমি প্রবণতাকে শুধু লেখালেখির সময়টাতেই প্রশ্রয় দিলাম, সর্বদা 90 বছর বয়স্কার কণ্ঠস্বরে।
যে এখনো ভাবনা চিন্তায় বুড়ো হয়নি। বুদ্ধিজীবী সম্প্রদায় যথারীতি কোনো রা করল না, এবং কেউ এ পক্ষ নিল তো আবার অন্যরা ও পক্ষ। এমনকি যাদের কথা বলার কথা নয়, সেই চিত্রকলাবিদেরাও বিতর্কে জড়িয়ে গেলেন আমার হাতের লেখার ছাপা নিয়ে তাদের পরস্পর বিরোধী মন্তব্য সহ। মত পার্থক্যটা তাদেরই সৃষ্টি। বাকবিতণ্ডা লাগিয়ে নস্টালজিয়ায় হাবুডুবু খেতে লাগলো সবাই। বছর না ঘুরতেই রোসা কাবারকাসের সঙ্গে বোঝাপড়ায় ওই রুমের ভেতর একটা ইলেকট্রিক ফ্যান, টয়লেটের এটা সেটা এবং ওই রুমের জন্য আরও যা যা দরকার এমন কিছু যদি ভবিষ্যতে আনি, সেগুলো রেখে দেওয়ার ব্যবস্থা করলাম। এ ব্যবস্থায় আমি আসব রাত 10টায়, প্রতিবারই মেয়েটির জন্য নতুন কিছু একটা নিয়ে, কিংবা আমাদের দুজনের জন্য কিছু একটা নিয়ে, এবং কিছু সময় কেটে যাবে আমাদের গোপন এসব আসবাব দিয়ে রুমটা সাজাতে গিয়ে, আমাদের রাতের নাটকের জন্য। রুমটা ছেড়ে বেরিয়ে আসার সময় প্রতিবার ভোর 5টার আগে আমি সবকিছু তালাচাবি মেরে আসব। এভাবে শোয়ার ঘরটি আর 10 জনের বিষাদ প্রেম বিহারের জন্য এর পুরনো লক্ষ্মী ছাড়া দশায় ফিরে যাবে। একদিন সকালে শুনলাম যে রেডিওর সন্ধ্যাকালীন অনুষ্ঠানের সবচেয়ে জনপ্রিয় উপস্থাপক মার্কোস পেরেস এখন থেকে নাকি প্রতি সোমবার তার অনুষ্ঠানের খবর পর্বে আমার রবিবাসরীয় কলাম পাঠ করবে। আমার বমি বমি ভাব কাটতেই সভয়ে বললাম, এখন জানো দেলগাদিনা, খ্যাতি হলো মুটকি বেটির মতো, যে তোমার সঙ্গে শোয় না, কিন্তু ঘুম থেকে জেগে উঠেই দেখবে যে ও বিছানায় পায়ের কাছে শুয়ে আছে, আমাদের দিকে তাকিয়ে। একদিন সকালবেলা আমি থেকে গেলাম রোসা কাবারকাসের সঙ্গে নাস্তা খাওয়ার জন্য, যাকে আমার আর অতটা বুড়ো মনে হচ্ছিল না। কঠিন শোকে তার চেহারা সুরত কালো হয়ে আছে, তার চোখের ভ্রুগুলো কালো নেকাবে ঢাকা। তার নাস্তার টেবিল ভরা থাকে বলেই শুনেছি। এত গোলমরিচ ছিল যে আমার চোখ দিয়ে কেবলই পানি পড়ছিল। জ্বালা ধরা প্রথম কামড়ের পর আমি বললাম, চোখের জলে ভেসে যাচ্ছিল আমার 2 চোখ। আজকে আর পূর্ণিমার দরকার নেই, এমনিতেই পাছা জ্বলবে। সমালোচনা কইরেন না, সে বলল। আরে এখনো পাছা আছে বলেই তো জ্বলছে, ঈশ্বরকে ধন্যবাদ দিন। দেলগাদিনার নাম শুনে সে অবাক হলো। ওটা তো ওর নাম নয়, সে বলল। ওর নাম হলো। না না, বলার দরকার নেই, আমি তাকে থামিয়ে দিলাম। আমার কাছে সে দেলগাদিনা। সে কান ছাকিয়ে বলল, ঠিক আছে, ও তো আপনারই, কিন্তু নামটা আমার কাছে কিরকম মূত্রবর্ধক ওষুধের মতো লাগতেছে। মেয়েটি আয়নায় বাঘ বিষয়ক যে উক্তিটা লিখেছিল সেটা বললাম। এটাই মাইয়ার কাজ না, রোসা বলে, ও তো লেখাপড়া জানে না। তাহলে কে লিখল? সে কান ছাকায়। হয়তো এমন কেউ যে ওই রুমে মারা পড়ছে। নাস্তার টেবিলের ওই আলাপগুলোই আমি সুযোগ পেয়ে রোসা কাবারকাসের সঙ্গে মন খুলে কথা বললাম। দেলগাদিনা যেন ভালো থাকে, ওকে দেখতে যেন আরো ভালো লাগে, এসব ভেবে কিছু অনুরোধ আর যে জানলাম। একটুও না ভেবে সে রাজি হয়ে গেল সবকিছুতে। স্কুল ছাত্রীর দুষ্টুমি তার চোখে মুখে। কি তাজ্জব! সে বলল, আমার তো মনে হইল আপনি ওরে বিয়া করতে চাইতেছেন। কথা বলতে বলতে হঠাৎ সে বলল, ওরে বিয়া করলেই তো পারেন, আমি তো রীতিমতো সত্যি বলতাছি। পয়সা কম খরচ হইব, যদিও আপনার এই বয়সে সমস্যা হইল আপনি পারবেন কি পারবেন না, কিন্তু আপনি আমারে কইছেন সেই সমস্যা মিটটা গেছে। তাকে আর কথা বাড়াতে দিলাম না। ভালোবাসা না পেলে একমাত্র সান্ত্বনা হলো সেক্স। সে অট্টহাসিতে ফেটে পড়ে। হায় রে আমার পণ্ডিত, আমি জানতাম যে আপনি সত্যিকারের মরদ, হগল সময়ই ছিলেন, এবং খুশি হইলাম যে আজও এইরকম আছেন। অথচ আপনার লগে আশপাশের সব শত্রু তো তাদের অস্ত্র ফেরত দিয়ে দিতেছে। এর লাগাই তো হের আপনারে নিয়ে এত কথা কয়। মার্কোস পেরেসের অনুষ্ঠানের কথা তো শুনেছ, সবাই তো শুনে তার অনুষ্ঠান। বিষয় বদলে আমি বললাম, কিন্তু সে ছাড়ল না। অধ্যাপক কামাচু ও অধ্যাপক কানু তাদের লা ওরা দে তোদো উন পোকো অনুষ্ঠানে গতকাল বলেছেন, পৃথিবী আর আগের মতো নেই, কারণ আপনার মতো মানুষের সংখ্যা নাকি খুব কম। সেই সপ্তাহের শেষে দেখলাম
দেলগাদিনার সর্দি জ্বর হয়েছে। রোসা কাবারকাসকে ঘুম থেকে জাগিয়ে জিজ্ঞাসা করলাম ঘরে কোনো দাওয়াই পথ্য আছে কিনা, এবং সে প্রাথমিক চিকিৎসার একটা বাক্স নিয়ে এলো রুমে। 2 দিন গেলেও দেলগাদিনা বিছানায় চিত হয়েই থাকলো এবং তার বোতাম সেলাইয়ের কাজে যেতে পারল না। ডাক্তার সাধারণ সর্দি জ্বরের ওষুধ দিয়ে বলেছেন 1 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবে, কিন্তু এমনিতে মেয়েটির শরীর স্বাস্থ্যের যা হাল তাতে তিনি একটু চিন্তিত। ওকে আর ডাকলাম না কয়েকদিন। খুব মনে পড়ল তার কথা, এবং এই ফাঁকে রুমটা একটু গোছগাছ করলাম ওকে ছাড়া। আলভারো সেপেদার ছোট গল্পের বই তোদোস এস্তাবামোস আলা এসপেরার জন্য আঁকা সেসিলিয়া পোর্রাসের স্কেচও নিয়ে এলাম। রোমারোলার 6 খণ্ডের জক্রিস্তব কিনলাম বিনিদ্র রাতগুলো পার করার জন্য, এবং দেলগাদিনা শেষ পর্যন্ত অসুখ থেকে উঠে ওই ঘরে ফিরল। যখন আরাম আয়াসে বসে কাটাবার সময় জুটল, সুগন্ধি কীটনাশক ওষুধে ঘর মম, গোলাপ লাল রঙের দেয়াল, শেড দেওয়া ল্যাম্প, ফুলদানিতে তাজা ফুল, আমার প্রিয় বইগুলো, বিভিন্ন কোণে টাঙানো আমার মায়ের আঁকা ছবিগুলো আধুনিককালের রুচি অনুযায়ী। পুরনো রেডিওটার জায়গায় একটা শর্টওয়েভ মডেলের রেডিও রেখেছি, আর তাতে শাস্ত্রীয় সঙ্গীতের একটা চ্যানেল ধরানো, যাতে দেলগাদিনা মোৎসার্টের কোয়ার্টেট শুনতে শুনতে ঘুমোতে যাওয়ার অভ্যাসটা করতে পারে। কিন্তু এক রাতে দেখলাম ওটাতে জনপ্রিয় বোলেরো গানের চ্যানেল বাজছে। এটা মেয়েটির পছন্দ, কোনো সন্দেহ নেই। মন খারাপ না করেই ব্যাপারটা মেনে নিলাম। একসময় তো আমিও ওসব শুনতাম। পরের দিন বাড়ি ফেরার আগে ওর লিপস্টিক দিয়ে আয়নায় লিখলাম, ও মেয়ে, আমরা পৃথিবীতে একা। এই সময়টায় কেমন একটা অদ্ভুত ধারণা হলো আমার, যেন মেয়েটির বয়স বেড়ে যাচ্ছে দ্রুত। রোসা কাবারকাসকে বললাম সে কথা। সে বলল, ও খুবই স্বাভাবিক, 5 ডিসেম্বর তার বয়স 15 হবে। সে জানালো, খাঁটি ধনুরাশির জাতিকা, ওর আবার জন্মদিন থাকতে পারে ভেবে আমার কেমন যেন একটু লাগলো। কি উপহার দেই তাকে? একটা সাইকেল, বলল রোসা কাবারকাস। তাকে প্রতিদিন শহরের এ মাথা ও মাথা করতে হয় বোতাম সেলাই করার জন্য। পেছনের ঘরটায় আমাকে নিয়ে গিয়ে দেখালো দেলগাদিনা যে সাইকেলটা ব্যবহার করে সেটা। দেখে মনে হলো এক প্রিয়া ফেলে দেওয়া এরকম একটা ভাঙাচোরা জিনিস ব্যবহার করছে, তা মানায় না। তারপরও সাইকেলটা দেখে এই মূর্ত বিশ্বাস হলো দেলগাদিনা বলে সত্যিই কেউ আছে। ওর জন্য সবচেয়ে ভালো সাইকেলটা কিনতে গিয়ে সেটা চালানোর লোভ সামলাতে পারলাম না। এমনি এমনি দোকানের ভেতর এদিক ওদিক চালালাম কয়েকবার। দোকানদার যখন জিজ্ঞাসা করলো আমার বয়স, আমি ফাজলামি করে উত্তর দিলাম, প্রায় 91। আমি মনে মনে যেটা চাইলাম দোকানদার সেটাই বলল, কিন্তু আপনাকে তো আরো 20 বছরের ছোট লাগে। আমি নিজে ঠিক বুঝিনি কিভাবে স্কুল বালকের ভাবগতিক এখনো বজায় রেখেছি। আমি যে খুশিতে ডগমগ সেটা টের পেলাম। খুশিতে গান গাইতে শুরু করলাম, প্রথমে নিজে নিজে গুনগুনিয়ে, তারপরে গলা ছেড়ে বিখ্যাত কারুসুর মতো ভঙ্গিমায়, বারোয়ারি বাজারের জবরজং দোকান আর ট্রাফিকের চিল্লাচিল্লির ভেতরে। লোকজন মজা পেয়ে আমার দিকে তাকালো, ডাকলো, চাপাচাপি করলো হুইল চেয়ারে কলম্বিয়া রাউন্ড সাইকেলে রেসে অংশ নিতে। সুখী নাবিকের মতো সেলুট দিয়ে আমি জবাব দিলাম গান না থামিয়েই। সে সপ্তাহে ডিসেম্বরকে নিবেদন করে আমি আরেকটা সাহসী কলাম লিখলাম, সাইকেল চড়ে 90 বছর বয়সে কিভাবে হাসি খুশি থাকবেন। দেলগাদিনার জন্মদিনের রাতে আমি পুরো গানটা গাইলাম ওর জন্য, আর ওর সারা শরীরে চুমু খেলাম যতক্ষণ না আমি হাঁপিয়ে উঠলাম। ওর শিরোদাঁড়া, প্রতিটি হাড়, একেবারে নিচের অসার নিতম্ব পর্যন্ত, যে পাশে তিল আছে সেখানটায়, তার অক্ষয় হৃৎপিণ্ডের পাশটায়। চুমু খেতে খেতে ওর শরীরে উত্তাপ ছড়ালো। একটা বুনো পোষ না মানা সৌরভ বেরোলো শরীর থেকে। তার গায়ের প্রতিটি ইঞ্চি থেকে থেকে কেঁপে উঠছিল, আর প্রতিটি কাঁপনে পেলাম এক আলাদা উত্তাপ, অনন্যতার আস্বাদ ভিন্ন গোঙানি। আর তার গোটা শরীর ভেতরে প্রতিফলিত হলো বীণার সুর নিয়ে। তার স্তনের বোটাগুলো উঁচু হয়ে উঠল টান টান কোনো পরশ ছাড়াই।
ওই প্রহরে আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম, যখন আমার কানে এলো সাগরের রাশি রাশি ঢেউয়ের আওয়াজের মতো কিছু একটা, আর গাছগাছালিতে কি যেন একটা ভয়, আশঙ্কা, যা আমার হৃদয় চিরে গেল। বাথরুমে গিয়ে আয়নায় লিখলাম, দেলগাদিনা, ভালোবাসা আমার, ক্রিসমাসের দমকা বাতাস এসেছে আজ দুয়ারে। বহু আগে এরকমই এক সকালে স্কুল থেকে বেরিয়ে আসার সময় এমনটা হয়েছিল, আমার পথ রোধ করা বাতাসে, যা আমার সুখতম স্মৃতিগুলোর একটি। কি হলো আমার? হতভম্ব হয়ে শিক্ষক বললেন, আরে বাছা, দেখছো না কিরকম বাতাস? দেলগাদিনার পাশ থেকে ঘুম ভেঙে জেগে ওঠার পর ঠিক এমনটা আবারও হলো আমার ৮০ বছর পর। যথাসময়ে হাজির সেই একই ডিসেম্বর, আর তার নির্মল আকাশ, বালুঝড়, আচমকা কুলে উঠে বন বন করে ঘোরা বাতাস, যাতে উড়ে যাওয়ার অবস্থা ঘরবাড়ির চালা আর স্কুল বালিকাদের স্কার্ট। এমন একটা সময় যখন শহর ভুতুড়ে সব অনুনাদে ফেটে পড়ে। এরকম মৃদুমন্দ বাতাসের রাতে এমনকি পাহাড়ের উপরের মহল্লাগুলো থেকেও বারোয়ারি বাজারের চিৎকার চেঁচামেচি আসে, যেন ওগুলো সব পাশের কোনো গলিতে ঘটছে। দূরের বিভিন্ন বেশ্যালয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধুদের তাদের গলার আওয়াজ চিনে খুঁজতে যাওয়া ডিসেম্বরের দমকা বাতাস সহজ করে দেয় বললেই চলে। যা হোক, দমকা বাতাস বাজে খবরটাও নিয়ে এলো। দেলগাদিনা আমার সঙ্গে ক্রিসমাস করতে পারবে না। সে তার বাড়ির লোকজনের সঙ্গেই ক্রিসমাস কাটাবে। এ জগতে এমন কিছু যদি থেকে থাকে যেটা আমার অপছন্দ, তা হলো এরকম বাধ্যতামূলকভাবে উৎসবে শরিক হয়ে সবার সঙ্গে মিলে হাসি মুখে কান্নাকাটি করা, আগুন জ্বালানো, অর্থহীনভাবে সবাই মিলে আনন্দগীত গাওয়া, পাতলা কাগজের ভাঁজ খেলা, নকশা তৈরি করা, যার সঙ্গে ২০০০ বছর আগে এক পর্ণকুটিরে জন্ম নেওয়া শিশুটির কোনো সম্পর্কই নেই। তারপরও ক্রিসমাসের রাতে আমি নস্টালজিয়ায় ভুগে ওই রুমে গেলাম। দেলগাদিনা যদিও নেই। ভালোমতো ঘুমালাম এবং ঘুম থেকে জেগে দেখি পাশেই একটা রেশমি ভালুক, যে পেছনের পায়ে ভর দিয়ে মরু ভালুকের মতো হাঁটছিল। তার গায়ে একটা কার্ডে লেখা, কুৎসিত বাবার জন্য। রোসা কাবারকাস আমাকে বলেছিল, দেলগাদিনা আয়নায় লেখা আমার কথাগুলো দেখে একটু একটু পড়ালেখা শুরু করেছে। আর আমারও মনে হলো ওর হাতের লেখাটা দেখার মতো। কিন্তু বেশ্যালয়ের মালিক সর্দারনি যখন বলল ওই ভালুকটা তারই উপহার, তখন আমার কল্পনাটা ভেঙে গেল। তাই বছরের শেষ দিনটা কোথাও না গিয়ে বাসাতেই থাকলাম এবং ৮টার মধ্যে শুয়ে পড়লাম। কোনো রকম তিক্ততা ছাড়াই ঝটপট ঘুমিয়ে গেলাম। বেশ খুশি খুশি লাগলো, কেননা ১২টা বাজতেই ঢং ঢং কান ফাটানো ঘণ্টাধ্বনি, কলকারখানা আর বাষ্পীয় ইঞ্জিনের সাইরেন, জাহাজের বিলাপ, আতশবাজি আর রকেট বোমার সশব্দ বিস্ফোরণের মধ্যে আমি টের পেলাম দেলগাদিনা চুপিসারে পা টিপে টিপে এলো, আমার পাশে শুলো এবং আমাকে চুমু খেলো। এতটাই বাস্তব যে ওর যষ্ঠিমধু ঘ্রাণ আমার মুখে রয়ে গেল। গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে ছিল গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের লেখা উপন্যাস আমার দুঃখ ভারাক্রান্ত বেশ্যাদের স্মৃতিকথার ৩য় পর্ব। এর শেষ পর্বটি শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর অবশ্যই নিজের যত্ন নিন এবং ভালো থাকুন। টাটা।